প্রিয় দর্শক, লিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। উপজেলা নির্বাচন নিয়ে চারদিকে এখন আলোচনা। সবার মধ্যে প্রশ্ন, কি করবে আওয়ামী লীগ, কি করবে বিএনপি? কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নির্দেশনা দেওয়ার পরেও বা হুঁশিয়ারি দেওয়ার পরও মন্ত্রী এমপিদের স্বজনরা এখনও নির্বাচন থেকে সরে আসছেন না। আগামী 30 এপ্রিল দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে বিএনপিরও হুঁশিয়ারি উপেক্ষা করে অনেকেই প্রার্থী হয়েছেন, তাদের 64 জন নেতাকে বিএনপি শোকজ করেছে। আমরা আজকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। জয় ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আসলে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে মন্ত্রী এমপিদের স্বজনরা যাতে, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা যাতে সরে আসেন। প্রার্থিতা প্রত্যাহারের পরও অনেকে আসলে সরে আসেননি। আওয়ামী লীগ বলছে যে 30 এপ্রিলে কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আসলে কেন দলের নির্দেশনা কেন মানছেন না মন্ত্রী এমপিরা? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক সহ সকল সম্মানিত দর্শককে শুভেচ্ছা। এবারকার উপজেলা নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত যে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। কারণ স্থানীয় সরকার নির্বাচনকে আরও উৎসবমুখর, আরও অংশগ্রহণমুখর করার জন্যই এই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটি কার্যনির্বাহী কমিটির সভায় নিয়েছেন। এবং তার পরবর্তীতে উপজেলা নির্বাচনে আমরা দেখেছি অত্যন্ত উৎসাহের সাথে অনেক প্রার্থী অংশগ্রহণের জন্য তারা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি যে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে। যেহেতু দল থেকে আরেকটি সিদ্ধান্ত এসেছে যে মন্ত্রী এবং এমপিদের যারা একদম নিকট আত্মীয় রয়েছে বা স্বজন রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। এ বিষয়টি যখন সিদ্ধান্তটি আসে তখন আসলে অনেকেই কিন্তু প্রার্থী হয়ে গিয়েছিলেন। এবং আপনি দেখবেন যে অনেকেই আছেন যারা হয়তো এমপি বা মন্ত্রীদের আত্মীয়, কিন্তু তারা তাদের নিজেদের যোগ্যতা বলেই কিন্তু রাজনৈতিক পদে আছেন। কেউ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক বা অন্য পদে আছেন। অনেকে আছেন যে রানিং উপজেলা চেয়ারম্যানও আছেন। তাদের ক্ষেত্রে অবশ্য সিদ্ধান্ত একটু পরিবর্তন হয়েছে, যারা রানিং উপজেলা চেয়ারম্যান তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। যার ফলে যেটি হয়েছে যে তারা তাদের কর্মী সমর্থকদের নিয়েও কিন্তু মাঠে নেমে গেছেন। যার ফলে তাদের পক্ষে হয়তো সকলের পক্ষেই হয়তো প্রত্যাহারের মধ্যে ফিরে আসাটা সম্ভব হয়নি। তবে আওয়ামী লীগে সকল সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলীয় যে সিদ্ধান্ত থাকে সেটি অধিকাংশ নেতাকর্মী মেনে চলেন। এবং আমাদের সম্মানিত জেনারেল সেক্রেটারি মহোদয় মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি, তিনি কিন্তু এরই মধ্যে বলেছেন যে আসলে নির্বাচনে কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত একজন প্রার্থী ঘোষণা দিয়ে কিন্তু প্রত্যাহার করতে পারেন। এবং যেহেতু সাংগঠনিকভাবে একটি সিদ্ধান্ত এসেছে, সংগঠন থেকে যে সকল জায়গায় এখনও প্রার্থীরা আছেন এরকম তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এখনও নির্বাচনের যথেষ্ট সময় আছে। সুতরাং আমরা আশা করি যে অধিকাংশ জায়গাতেই এই যে নিয়ম, যেটি আত্মীয় বা স্বজনরা নির্বাচন করতে পারবেন না, তাদের বিষয়টি প্রতিপালন হবে বলে আমরা আশা করছি। মানে শুনছেন না কেন? বলার পরে তো মানে দলের নির্দেশটা তো আসলে মানার কথা ছিল না। আমি তো সেই বিষয়টি ব্যাখ্যা করলাম যে শুনছেন না এটি কিন্তু আসলে বলা যাবে না। কারণ এমন তো না যে এই সিদ্ধান্তটি আজ থেকে 3 মাস আগে নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কিন্তু নেওয়া হয়েছে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর, মনোনয়নপত্র জমা দেওয়ার পরে। হ্যাঁ, পরে। যার ফলে অনেকেই কিন্তু মনোনয়নপত্র জমা দিয়ে ফেলেছেন এবং তার প্রত্যেকেরই তো সমর্থক রয়েছে, প্রত্যেকেরই তো জনসমর্থন রয়েছে। সুতরাং তাদেরকে বিষয়টিকে বুঝিয়ে একজন প্রার্থীর ফিরে আসা কিন্তু কষ্টকর। কারণ তিনি যদি প্রথমেই মনোনয়ন জমা না দিতেন তাহলে একটি বিষয় থাকতো। সুতরাং এই কারণেই কিন্তু দল এই বিষয়টি নিয়ে তাদের সাথে ক্রমাগত যোগাযোগ করছে এবং অনেকেই কিন্তু আবার ফেরত এসেছেন। আপনি দেখেছেন অনেকেই চলে এসেছেন, অনেক জায়গায় কিন্তু তারা ফেরত আসার পরে অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। এই সংকটটাও তো বলা হচ্ছে যে এখন দেখা গেলো কেউ প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়তো অন্য পক্ষের বা অন্য অংশের কেউ
এটা হয়ে গিয়েছে, দুই এক জায়গায় তো হয়ে গিয়েছেই। এই সংকটটা নাকি এখন তীব্র হচ্ছে। এখন কিছুটা তো এই সংকট আছে, কিছুটা এই সংকট আছে, এবং সে কারণেই এই সিচুয়েশনটাকে তো আমরা অনেকটা ফ্লুইড সিচুয়েশন বলতে পারি। সেই জন্য দলও সার্বক্ষণিক কিন্তু মনিটরিং করছে। আপনি দেখুন, আরেকটি সিদ্ধান্ত কিন্তু হয়েছে যে যারা রানিং উপজেলা চেয়ারম্যান তারা যদি আত্মীয় বা স্বজন হয় তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই নিয়মটা প্রযোজ্য হবে না। তো এরকম সিদ্ধান্ত আমাদের তো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে কিছুটা পরিমার্জিত হতেই পারে, এবং 30শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দলের সভানেত্রীর নেতৃত্বে যে বোর্ড ওয়ার্কিং কমিটির মিটিংটি হবে সেখানে হয়তো পর্যালোচনা করে আমরা দেখব যে সিদ্ধান্তটি বাস্তবায়ন করার ক্ষেত্রে বা পরিমার্জন করার ক্ষেত্রে আরও নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু এই সিদ্ধান্তটি তো আসলে উপজেলায় বা আপনাদের সংসদীয় এলাকায় একটা যে ব্যালেন্সের কথা আমরা বলি সেটার ক্ষেত্রে খুব ভালো সিদ্ধান্ত ছিল। জি, সিদ্ধান্তটি ভালো সিদ্ধান্ত। আমি তো বলবো যে প্রথম যে ভালো সিদ্ধান্তটি হয়েছে সেটি হলো এবারকার উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়নি। এটি হলো যেটি আমাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল, এবং এমনকি মাননীয় সংসদ সদস্যরা যারা আছেন তারাও কিন্তু এই কথাটি দলীয় ফোরামে তুলে ধরেছিলেন যে প্রতীক বরাদ্দটা না দিলে নির্বাচনটি আরও অংশগ্রহণমূলক হবে। আর এখানে যে বিষয়টি হয়েছে যে এই সিদ্ধান্তটিও ভালো সিদ্ধান্ত, কিন্তু আবার দল কিন্তু এটাও বিচার বিবেচনা করছে যে একজন মন্ত্রী বা এমপির হয়তো আত্মীয় হতে পারে, কিন্তু তিনি যদি দলের একজন ত্যাগী নেতা হন, তিনি যদি যোগ্য হন, তিনি যদি দীর্ঘদিন ধরে দলের একটি পদে থাকেন, তাহলে কিন্তু শুধুমাত্র আত্মীয়তার কারণে তাকে যে একটি মানে কি বলবো যে তাকে স্যাক্রিফাইস করা হবে এরকম বিষয়ও কিন্তু দল বিবেচনা করছে। সামগ্রিক বিবেচনায় আমার মনে হয় অধিকাংশ জায়গাতে এটি প্রতিপালিত হবে। জি, আমরা আসবো জয় ভাই। আমরা একজন দর্শক আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। আমি শাহজাহান কবি, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে বলছি স্যার। আমার প্রশ্ন স্যার সম্মানিত অতিথি দুজনের কাছে যে উপজেলা নির্বাচনে যাওয়ার ব্যাপারে যে ওই দলের হাত দলীয় প্রধানদের একরকম, ওনারা একরকম, এই যদি হয় কেউ যদি কমান্ড না মানে সে দলীয় প্রধানের উপরে আমরা যে সাধারণ মানুষ কেন আস্থা রাখতে যাব? কি প্রধানমন্ত্রী বলেন, কি বিএনপির 2IC বলেন, বা খালেদা জিয়া বলেন, বা জাতীয়বাদী বলেন, এই অবস্থা কেন? কি হজবরল হয়ে গেল? তাহলে আমাদের ভবিষ্যৎ কি? জি ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। রুমিন আপা, আপনার কাছে যেতে চাই যে আপনারা তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে উপজেলা নির্বাচন বর্জন করছেন, তার মধ্যে আমরা দেখলাম যে এখন পর্যন্ত 60-70 জন বিভিন্ন পর্যায়ের কর্মী বা নেতা তারা প্রার্থী হয়েছেন এবং তাদেরকে অলরেডি শোকজও করা হয়েছে। সার্বিকভাবে উপজেলা নির্বাচনে কেন আপনারা গেলেন না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। উপজেলা নির্বাচনে না যাওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে বাংলাদেশে নির্বাচন বলতে আর কিছু অবশিষ্ট আছে বলে দেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশে জাতীয় নির্বাচনগুলো যেভাবে হয়েছে, 14-র পর থেকে যে ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, সেই নির্বাচনে আর যাই থাক মানুষ বা ভোটারের কোনো সংযোগ আমরা দেখিনি। এমনকি আমাদের লাস্ট যে জাতীয় নির্বাচন হয়ে গেল 7 তারিখে, সেই নির্বাচনটিতে আপনারা দেখেছেন ভোটার টার্ন আউট 5 to 7% বেশি না। আমি আমার দেশের কোনো বিশ্লেষকের কথা বলবো না, আমি আমার দলের কারো কথা বলবো না, আমি একজন ভারতীয় বিশ্লেষকের কথা যদি বলি, শ্রীরাধা দত্ত, যিনি নির্বাচনের ঠিক পরপর প্রথম আলোকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে বলেছেন আমার পরিচিত বন্ধু বান্ধবরা কেউই ভোট কেন্দ্রে যায়নি, ভোটার টার্ন আউট 10% হবে বলে আমি মনে করি না। এবং এই যখন পরিস্থিতি, তখন আসলে এই রকম একটা প্রহসনের নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ আমাদের কাছে স্পষ্ট হয়নি। 1, 2 হচ্ছে এই নির্বাচনে যাওয়া মানেই আরেকবার নেতাকর্মীদেরকে হামলা মামলার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া। আপনারা দেখেছেন যতবার নির্বাচন এসছে ততবার প্রচারণার সময়, নির্বাচন কর্মকাণ্ড পরিচালনার সময়, নির্বাচনের দিন, নির্বাচনের ফল ঘোষণার পর যারা যারা বিএনপির পক্ষে কাজ করেছে, বিএনপির প্রার্থী হয়েছে, বিএনপির ভোটার যারা, তাদেরকে একেবারে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। এইবার তো আমি দেখলাম যে বিএনপি নির্বাচনে না থাকাতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ যেই থ্রেডগুলো আমরা দেখেছি কিছু এলাকায়, আমি একদম স্পষ্টই বলতে চাই, গণমাধ্যমে এসছে, বলা হচ্ছে যে অমুক প্রার্থীর পক্ষে যদি কাজ না করে তাহলে একেবারে দাঁত ভেঙে দেবে, যদি দাঁত না থাকে চোয়াল ভেঙে দেবে। আবার আরেক জায়গায় বলা হচ্ছে যমুনা নদীতে হাতের হাড্ডি ভেঙে যমুনা নদীতে ফেলে দেওয়া হবে, আরেক জায়গায় বলা হচ্ছে বুড়িগঙ্গায় ফেলা হবে, আরেক জায়গায় বলা হচ্ছে জবান বন্ধ করে দেওয়া হবে। উরে বাপ রে বাপ, এরা কিন্তু কেউ ভিন্ন কোনো দল করে না, সবাই এই অতি ক্ষমতাশীল দল যেটা গত 15 বছর ধরে বাংলাদেশে ত্রাসের রাজত্ব নিয়ে একমে অদ্বিতীয়ম হয়ে দেশ পরিচালনা করছে,
তাদের দলের নেতাকর্মীরা একজন আরেকজনের বিরুদ্ধে বলছে। দেখুন এই যে সিংড়ার একটা ঘটনা ঘটেছে, সিংড়ারটাও তো অনেক আমি ওই জায়গাটাতে আসছি। এই যে সিদ্ধান্তটি আসলো কখন, সিংড়ার ঘটনাটা থেকেই তো, তাই না? আমাদের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সাহেবের শ্যালক যখন নিজ দলের আরেকজন প্রার্থীকে গুম করলেন, পিটালেন তুলে নিয়ে গিয়ে, কেন? কারণ তিনি ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চান। তার সঙ্গে কন্টেস্ট করবে আরেকজন প্রার্থী, সেটা উনি মানতে রাজি না। না মানতেই পারেন, উনি তিনবার প্রতিমন্ত্রী হওয়া একজনের শ্যালক, উনি কেন প্রতিদ্বন্দ্বিতা করে জিতবেন? আওয়ামী লীগ তো এখন বিনা প্রতিদ্বন্দ্বিতার লাইনে আছে, সে তো প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে না এবং সে চায়ও নাই। সেই কারণে সে আওয়ামী লীগের আরেক নেতা যিনি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাকে তুলে নিয়ে গেছে। তখন যখন গণমাধ্যমে বারবার খবরটি এসছে, একটা বিরাট সমালোচনার মুখে দল পড়েছে, তখন বাধ্য হয়ে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে তারা আত্মীয় মন্ত্রী এমপিদের আত্মীয়দের এবার নির্বাচন করতে দেবে না। দেখুন এই যে এই সিদ্ধান্তটি ইটসেলফ কিন্তু অসাংবিধানিক। বাংলাদেশে যে আইন, সংবিধান কি বলে, নির্বাচনে যদি আপনি কোনো কারণে অযোগ্য না হন, যেই কন্ডিশনগুলো দেয়া আছে সেগুলোর কোনোটার মধ্যে যদি আপনি না পড়েন এবং অযোগ্য যদি না হন, আপনি মন্ত্রীর ভাই হন, পুত্র হন, কন্যা হন, স্ত্রী হন, আপনি অ্যাজ আ সিটিজেন আপনি নির্বাচনে দাঁড়াতে পারবেন। এই যে একটা ব্যারিয়ার দিয়ে দিল দলের ভেতর থেকে, এই সিদ্ধান্ত ইটসেলফ অসাংবিধানিক। এবং এই যে এই সিদ্ধান্তটি নিয়ে এখন প্রথম দফায় 23 জন এই সিদ্ধান্ত মানল না। 23 জনের মধ্যে 3 জন অবশ্য বসে গেছে। প্রথম দফায় 20 জন চেয়ারম্যান প্রার্থী হলো আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয়। দ্বিতীয় দফায় 35 জন, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় দফা মিলে মোট 55 জন প্রার্থী চেয়ারম্যান পদে দাঁড়ায় গেলেন, যারা কোনো না কোনোভাবে মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ আত্মীয়। এই যে প্রধানমন্ত্রীর তরফ থেকে যে সিদ্ধান্তটি আসলো যে মন্ত্রী এমপিদের আত্মীয় দাঁড়াতে পারবে না, নিজ দলই তো সেই সিদ্ধান্ত মানছে না। বারবার ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বারবার রিমাইন্ডার দিচ্ছেন যে এটা স্বয়ং প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যাতে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন না দাঁড়ায়। সেখানে একজন এমপি খুব পরিষ্কার বললেন যে হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব বলতেই পারেন, নোয়াখালী 4 আসনের এমপি একরামুল হক সাহেব, তিনি বলেন আমার ছেলে নির্বাচন করবে, খুব বেশি হলে কি হবে, আমাকে তালিকাভুক্ত করবে, পরে আমাকে নমিনেশন দেবে না, এর বেশি তো কিছু করতে পারবে না, আমার এমপি পদ তো এই সরকার কেড়ে নিতে পারবে না। ওনার স্ত্রী সম্ভবত আরেকটা উপজেলার চেয়ারম্যানও, ওনার স্ত্রী আরেকটা উপজেলা চেয়ারম্যান। সুতরাং উনি বললেন যে না, আমার ছেলে নির্বাচন করবে, আমার ছেলে নির্বাচনে থাকবে এবং তার ছেলে নির্বাচনে আছে। একই ধরনের কথা আমরা শুনলাম শাহজাহান সাহেবের মুখে। শাহজাহান খান ভেরি ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার ছিলেন, তিনি একেবারে ধানমন্ডি কার্যালয়ে সরাসরি বাহাস করলেন ওবায়দুল কাদের সাহেবের সাথে, এবং এতটাই বাহাস যে এক পর্যায়ে ওবায়দুল কাদের সাহেব বলে, আপনি সবার সামনে আমার সাথে এভাবে কথা বলছেন কেন, এত অপ্রিয় কথা আপনি কেন বলছেন? সেখানকার উপজেলা অ্যাবসলিউটলি ওনার ভাইকে বাদ দিয়ে, ভাইকে বাদ দিয়ে। আবার আরো মজা, আমাদের ডেপুটি স্পিকার এখন যিনি আছেন শামসুল হক টুকু সাহেব, ওনার আপন ভাই ওনাকে ডিজোন করেছে, বলেছে না উনি আমার ভাই না, ওনাকে এখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে হবে, উনি ওনার ভাইকে ডিজোন করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য এত মরিয়া ভাব কেন? জি আপা, এখানে আমার প্রশ্ন যে তাহলে আপা আপনাদের দলের কথাও তো শুনছে না আপনাদের নেতাকর্মীরা? 24 জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে, দুটো দলের বিরাট, ওনাদের কি এত লোভ যে চেয়ারম্যান হওয়া লাগবে এখন? আমি আপনাকে বলি, দুটো দলের বিরাট পার্থক্য। কি পার্থক্য? একটা দল গত 15 বছর ধরে ক্ষমতায়, একটা দল একটা বিষয় স্টাবলিশ করবার জন্য 15 বছর ধরে নিরলস কাজ করে গেছে, সেটা হচ্ছে সেভিয়ার মানে প্রধানমন্ত্রী। যে কোনো বিপদ হোক, যে কোনো সমস্যা হোক, একেবারে মশা মারা থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যদি না করেন তাহলে কিচ্ছু হবে না। সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ তার দলের কর্মীরা উপেক্ষা করছে, কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন। আর অন্যদিকে আপনি বিএনপির দিকে তাকান, বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে, এবং যে অল্প কয়েকজন বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গেছে, তারা যদি আপনি মূল ক্যান্ডিডেট 1800 না 1900 জন মূল মোট ক্যান্ডিডেট প্রথম দফাতেই, সেখানে মাত্র আপনি বলছিলেন 60 জন, 60 থেকে 70। কোথায় 1900 ক্যান্ডিডেট প্রথম দফায়, আর কোথায় মাত্র 60 জন যারা হয়তো দলের সিদ্ধান্তের বাইরে গেছে। এবং দলের সিদ্ধান্তের বাইরে আমার এলাকা থেকে আমি দুজনকে জানি যারা চেয়েছিলেন নির্বাচন করতে, পরে দুঃখ পেয়েছেন, একজন কান্নাকাটিও করেছেন প্রেস ব্রিফিং করে, কিন্তু তিনি নির্বাচন করেন নাই। না করার সংখ্যাটা করার সংখ্যার চেয়ে অনেক বেশি। এবং একটা দলের যেখানে সর্বময় ক্ষমতা, প্রশাসন তাদের, পুলিশ তাদের, বিচার বিভাগ তাদের, গণমাধ্যম তাদের, ক্ষমতা তাদের, সব তাদের, সেইখানে দলের বাইরে যাওয়া
আর যেই দলটি 17 বছর ক্ষমতার বাইরে, নেতাকর্মীরা মানে অনমনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আছে, অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মামলা হামলা, এলাকায় ভয় ভীতি দেখানো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেইখানে দলের সিদ্ধান্তের বাইরে অল্প কয়েকজন যাওয়া, দুটোর মধ্যে গালফ অফ ডিফারেন্স। এবং আমি তো মনে করি যে যে প্রশ্নটি আপনি করেছেন খুবই সঠিকভাবে, যে কেন উপজেলা নির্বাচনে জিতবার জন্য এত মরিয়া অবস্থা, কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ দলের অন্য কর্মীদেরকে ভয়ভীতি দেখে জিততে হবে, এই কারণেই জিততে হবে। এবং মন্ত্রী এমপিরা এই কারণেই চাচ্ছে তাদের আত্মীয়রা যাতে থাকে, কারণ কয়েকশো কোটি টাকার এক একবার স্থানীয় সরকারে বরাদ্দ আসে, এবং এই বরাদ্দটা যদি নিজের কন্ট্রোলে রাখতে হয় তাহলে নিজের একেবারে খাস লোক সেখানে থাকাটা অনেক বেশি সুবিধাজনক একজন মন্ত্রী বা এমপির পক্ষে। এবং এখন তো আর নিজের দলের লোককেও আওয়ামী লীগ বিশ্বাস করছে না, সুতরাং একেবারে নিজের পুত্র, নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের স্বামী, এই না হলে আসলে পুরো বিষয়টা চলছে। আপা আমরা একটা ব্রেকে যাবো, একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, আমি মাননীয় সংসদ সদস্য জয় ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। উনি তো একটা বর্ষিয়ান রাজনৈতিক পরিবারের সন্তান। যদি ওনাদের অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে প্রচুর, তো এই যে আমাদের বাংলাদেশে কিছু কিছু পরিবার আছে, যে সমস্ত পরিবারের সন্তানরা করবে, তাদের ছেলেরা করবে, তাদের নাতিরাও করতে পারে, যদি তারা যোগ্য হয় এবং তারা যদি দেশের মঙ্গলের ভূমিকা রাখতে পারে, দেশের গণতন্ত্রের জন্য ভূমিকা রাখতে পারে, তারা সবাই করতে পারে। কিন্তু আওয়ামী লীগের মতো একটা বড় দল এই ঘোষণা দিতে পারে না যে এমপির আত্মীয় স্বজন, এমপির কাছের লোক, এমপির যারা চামচামি করে কিংবা বিভিন্ন ধরনের ইসে থাকে তারা জানাতে পারবে না। এটা কি গণতান্ত্রিক? উনি কি মনে করেন এটা কি গণতান্ত্রিক সিদ্ধান্ত? জি জয় ভাই, একটা বিরতির পর আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। একজন দর্শক আছেন, আমরা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি জি বলুন। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাসা কুষ্টিয়া মিরপুর। জি প্রশ্ন করুন। আমি বিএনপির যুব দলের একজন সমর্থক। জি, আমার প্রশ্ন আমাদের ম্যাডাম রুমি ফারহানা ম্যাডামের কাছে। ওনার সমস্ত বক্তব্যই আমি শুনি, উনি অত্যন্ত সুন্দর গঠনমূলক বক্তব্য রাখেন। ওনাকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। ওনার মতো ত্যাগী নেতা আমাদের বিএনপিতে অনেক দরকার। তো আমি ওনার মাধ্যমে আমাদের দলের একটা জিনিস আমি জানতে চাচ্ছি ম্যাডামের কাছে, যে আমাদের দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরেও আমরা রাজনীতি ধরে রাখছি। আমার নামে 13টা মামলা, এখন 3টা মামলা চলমান, 10টা মামলা খারিজ হয়েছে। তো তারপরেও আমরা অনেক ত্যাগ স্বীকার করে, অনেক আন্দোলন করার পরেও আমরা আশানুরূপ জায়গায় যেতে পারিনি। আমাদের অনেক নেতাই আছে, জেলা বিএনপির অনেক বড় বড় নেতা টাকা খায় আমাদের মতো কর্মীদেরকে দূরে সরায় দিয়ে বর্তমানে হাবডিজাবি নিজে তারা কমিটি গঠন করে। আসলে এইটার কোনো সুরাহা হবে কিনা আমি ম্যাডামের কাছে এই প্রশ্নটা রেখে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আসবো। আমরা একটু জয় ভাই হয়ে আসতে চাই। যে জয় ভাই, দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে মানে দলের কমান্ড যদি দলের নেতারা না মানে তাহলে সেটা জনগণ আস্থা রাখতে পারে কিনা, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আওয়ামী লীগ যে সিদ্ধান্তটা নিল যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবে না, এটা কতটুকু গণতান্ত্রিক? এই দুইটা প্রশ্ন ছিল। জি, আমি আসলে আরো কয়েকটি বিষয় ছিল, যেহেতু রুমিন আপা কতগুলো বিষয় বলেছেন। প্রথম বিষয় হলো যে দেখুন, যে আসলে বিএনপি রাজনৈতিক ভুলের বৃত্তেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। তারা একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। গতবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে তারা একটি বিরাট ভুল করেছে, যেটিতে তাদের সকল নেতাকর্মীরা কিন্তু হতাশায় নিমজ্জিত। এবং এবারও উপজেলা নির্বাচনে তারা অংশগ্রহণের সিদ্ধান্ত না নিয়ে তারা আরেকটি বড় রাজনৈতিক ভুল করেছে। আজকে যে অজুহাতগুলো বা যেভাবে তারা
বিএনপি কিন্তু প্রতিটি নির্বাচনেই তাদের চেষ্টা ছিল যে নির্বাচনটিকে বিতর্কিত করা। 2014 সালের নির্বাচনে আমরা দেখলাম যে তারা নির্বাচনটি বয়কট করলো, ঠিক আছে, কিন্তু তারপরে জ্বালা পোড়াও আগুন সন্ত্রাস করে তারা কিন্তু নির্বাচনী পরিবেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো। 2018 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করলো, নির্বাচনে অংশগ্রহণ করে পরবর্তীতে কিন্তু তারা যখন নির্বাচনে পরাজিত হলো তারা নির্বাচনটিকে বিতর্কিত করার চেষ্টা করলো। একইভাবে এবারকার নির্বাচনেও কিন্তু যেখানে আপনারা দেখেছেন যে দেশি বিদেশি পর্যবেক্ষক ছিল এবং একটি নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখে তারা নির্বাচনটি পরিচালনা করেছে, সেখানে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করলো না এবং নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে তারা এই যে বিভিন্ন মন গড়া বক্তব্য দিয়ে রাখে। আজকে দেখুন যে আজকে দেশি বিদেশি পর্যবেক্ষকরা ছিল, তাদের মতামতেরও কিন্তু ভিন্নতা থাকতে পারে। নির্বাচনী পরিবেশ বা কোনো জায়গায় নির্বাচনী পরিবেশ ভালো ছিল, খারাপ ছিল, এরকম বিভিন্ন রিপোর্টও কিন্তু এসেছে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে। কিন্তু নির্বাচনের পরেই নির্বাচন কমিশন ভোটার টার্ন আউট নিয়ে তাদের যে ব্যাখ্যা সেটি কিন্তু তারা সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং সেই ব্যাখ্যাটাকে কিন্তু তারা কেউ রিফিউট করতে পারেনি। সুতরাং ব্যক্তিগতভাবে একজন কি বলল বা আরেকজন কি বলল সেটিতে কিন্তু সার্বিকভাবে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কিন্তু আজকে বিশ্ববাসীর কাছে কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে এবং সকলেই এই সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এখানে যে স্থানীয় সরকার নির্বাচনের কথাটি বলা হলো, এখানে যে কিছু উদাহরণ দেওয়া হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হুমকিমূলক কথা বলা হয়েছে বা সংঘাত হয়েছে, আজকে আমাদের তো এই নির্বাচন তো বাংলাদেশে প্রথম স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। আমরা সেই স্বাধীনতার পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে তৎকালীন জেনারেল জিয়া, জেনারেল এরশাদ থেকে শুরু করে বা 91 সালে খালেদা জিয়া সরকার, এই সময় বিভিন্ন সময় বা 2001 সালে বিএনপি জামাতের সরকার, সেই সময়ে আমরা তো স্থানীয় সরকার নির্বাচনগুলো দেখেছি কি ভয়াবহ সংঘর্ষ হয়েছে, শত শত লোক নিহত হয়েছে, কি বিশৃঙ্খল পরিবেশ হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়ে গেছে, কত কিছু হয়েছে। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন কিন্তু যথেষ্ট সবসময় সংঘাতময় ছিল। সেই তুলনায় আপনি দেখুন আজকে প্রথম ধাপের নির্বাচন আগামী মাসের প্রথম সপ্তাহে, সেখানেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো মানে দুই একটি ইনসিডেন্ট যেগুলো অবশ্যই নিন্দনীয়, সেগুলো ছাড়া কিন্তু সেরকম পরিবেশ নষ্ট হয় নাই, কারণ নির্বাচন কমিশন শক্তিশালী ভূমিকা রাখছে এবং দল থেকেও কড়া নির্দেশনা এসেছে। এখানে দেখুন, এখানে বলা হচ্ছে যে আজকে দল থেকে যে সিদ্ধান্তটি দেওয়া হয়েছে এটি কিন্তু দল থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, এটিকে নিরুৎসাহিত করা হয়েছে যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবেন না। এটি তো এমন না যে একটি আইন করে দেওয়া হলো, সংবিধান লঙ্ঘন করে একটি আইন করে দেওয়া হলো। তাহলে সেটি যদি আমরা বলি, আজকে যারা বিএনপির থেকে যারা ধরলাম কম 50-60 জনের নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদেরকে যখন বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, তাদেরকে যখন বিএনপি থেকে বহিষ্কার করা হচ্ছে, তাহলে সেটি তো আরও অসাংবিধানিক সিদ্ধান্ত, কারণ নির্বাচনে তো অংশগ্রহণ করার সবারই অধিকার রয়েছে গণতান্ত্রিকভাবে। তাহলে বিএনপি তো সেই অসাংবিধানিক সিদ্ধান্তটি গ্রহণ করছে। আজকে এখানে যে কথাটি আমি আপনার প্রথমবারেও বলেছিলাম যে দল একটি সিদ্ধান্ত নিয়েছে, এভাবে নিরুৎসাহিত করেছে, কিন্তু যখন এই সিদ্ধান্তটি এসেছে তখন কিন্তু অনেকেই নির্বাচনে নেমে গেছেন, নির্বাচনটি মনোনয়নপত্র দাখিল করেছেন। সুতরাং এই মানুষগুলোকে তো কিছুটা সময় দিতে হবে। তারপরেও আপনি দেখুন অধিকাংশ জায়গায় কিন্তু এরকম না, যে সকল জায়গায় আছে তার মধ্যে আপনি হিসাব করলে দেখবেন 50% জায়গায় কিন্তু অলরেডি ক্যান্ডিডেটরা সরে গেছেন। বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে দল তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, তাদেরকে নেত্রীর নির্দেশনা তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে, তারা হয়তো তাদের কিছু সুযোগ সুবিধার কথা বলছে, সেগুলো নিয়ে দলের এই প্রক্রিয়াটা কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা সকল নির্বাচনেই দেখেছি যে স্থানীয় সরকার কেমন, জাতীয় নির্বাচনেও দেখেছি যে ভোটের আগের দিনও প্রার্থী কিন্তু সংবাদ সম্মেলন করে তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারে। সুতরাং সময় শেষ হয়ে যায়নি, আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত কেউ মানবেন না বা সিদ্ধান্ত একদম ভায়োলেট করবেন এরকম বিশৃঙ্খল দল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নয়। এর আগে আমরা দেখেছি অনেক ত্যাগী নেতা দলের কারণে কিন্তু তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। এবার জাতীয় নির্বাচনে আপনি দেখেন আমরা যখন শরিকদেরকে সিট ছেড়ে দিয়েছে, আমাদের তো অনেক ত্যাগী নেতা, অনেক যোগ্যতা সম্পন্ন নেতা যারা অনেক সময় এমপিও ছিলেন, তারাও কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। সুতরাং দলীয় বিশৃঙ্খলার কথা যদি বলি তাহলে আওয়ামী লীগ বরং দেশের সবথেকে সুশৃঙ্খল দল। এখানে দুই একজনের কথা বলা হয়েছে, যেমন আমি একটু স্পেশালি মেনশন করতে চাই, যেহেতু আমার পার্শ্ববর্তী জেলা পাবনাতে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়ের ভাইয়ের কথা বলা হয়েছে। আমরা কিন্তু জানি যে ডেপুটি স্পিকার মহোদয়ের যিনি ভাই, তিনি কিন্তু পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান এগুলো কিন্তু আগেই ছিলেন এবং তার ভাই হিসাবে স্বজন হিসাবে ছিলেন না, এবং তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বা এইগুলোর কথাও কিন্তু আমরা জানি। সুতরাং একজনের আপাই তো বললেন যে একজনের ভাই হলে বা সন্তান হলেই সে যে রাজনৈতিক পদ বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এটি তো আর মানে বিধিবদ্ধ কোনো বিষয় নয়। যেহেতু এই বিষয়টি নতুনভাবে আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রথমবার দেওয়া হয়েছে, তো সুতরাং সেটিকে কিন্তু মানে একটি ফর্মে নিয়ে আসতে অবশ্যই সবাইকে সময় দিতে হবে। তবে আমরা যেটা মনে করি যে বিএনপি
একের পর এক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং এবারও তারা একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, তবে নির্বাচনটি তো শেষ হয়ে যায়নি, এটি প্রথম ধাপের নির্বাচন। আমরা আশা করি যে এরপরের যে উপজেলা নির্বাচনের ধাপগুলো আছে সেখানে বিএনপির শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। কারণ আমরা যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বাসনা থাকতো তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত নিতেন না যে দলীয় প্রতীকটি বরাদ্দ দেওয়া হচ্ছে না। এটি কেন করা হয়েছে? কারণ যেন এখানে লেভেল প্লেইং ফিল্ডটি আরও স্থানীয় সরকার নির্বাচনে ভালো থাকে, যেন আরও বেশি সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করে, এবং সেটি তো আমরা দেখছি 1900-2000 প্রার্থী অংশগ্রহণ করছেন, এবং এই সকল কারণেই কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সুতরাং আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, আমরা ভালো নির্বাচন চাই, এবং সেই জন্যই আওয়ামী লীগ আমি মনে করি যে সিদ্ধান্তটি নিয়েছে যে আমরা শুধু ওই স্পিরিট দিয়ে যে দেখছি সেটি কিন্তু নয়। আমরা একটা উদাহরণও করতে চাচ্ছি যে আপনি যে কথাটি বললেন যে অনেক সময় মন্ত্রী এমপিরা তাদের যদি যোগ্যতা সম্পন্ন আত্মীয় স্বজন থাকে তাদের বিষয়টি তো দল বিভিন্ন সেক্টরে বিবেচনা করবেই। জি আপনার কাছে যেতে চাই যে একজন দর্শক যে প্রশ্নটি করেছেন যে যুব দলের একজন নেতা, তিনি বলেছেন যে বিএনপির মানে জেলা পর্যায়ের নেতারা টাকা খেয়ে বিভিন্ন কমিটি দিচ্ছে, ওনারা যারা ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য ওনারা আসলে বঞ্চিত হচ্ছেন। জি, আমি ওনার প্রশ্নের উত্তরে খুবই বিনীতভাবে একটু বলতে চাই যে এত বড় একটি দল বিএনপি, এই দলে যোগ্য মানুষ, ত্যাগী মানুষ অসংখ্য, এবং বিএনপি, আমি তো একটা কথা বলি যে বিএনপি করতে কলিজা লাগে, এবং গত কয়েক বছর 17 বছর দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের বয়সই কত 50-52 বছর, সেখানে 17 বছর একটানা বিএনপি ক্ষমতার বাইরে। আওয়ামী লীগ 21 বছর ছিল, আওয়ামী লীগ 21 বছর ছিল, কিন্তু তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট পুরো আলাদা। আমি সে আলোচনায় আসবো, যদি আপনি চান আমি সে আলোচনায় আসবো, আমি আগে ওনার উত্তরটা দেই। আমাদের চেয়ারপারসন কারাগারে, তাকে রাজনীতি থেকে সরানো হয়েছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরতে পারছেন না, মহাসচিব অসুস্থ, আমাদের নানান ঝড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সুতরাং বিএনপি যারা এখন করছেন প্রত্যেকের যার যার জায়গা থেকে কিন্তু অপরিসীম ত্যাগ, না হলে দলটি ইন্টিগ্রেটেড থাকতো না, দলটি একত্রিত এবং সংগঠিতভাবে থাকতে পারতো না। সেই জায়গা থেকে আমি এটাই অনুরোধ করব যে হয়তো এই কমিটিটা বা যেই কমিটির কথা আপনার হয়তো মনোপুত হয়নি বা আপনি মনে করছেন আপনার আরেকটু ভালো জায়গায় যাওয়ার সুযোগ ছিল, আমি নিশ্চয়ই স্বীকার করি আপনার ত্যাগ, আপনার পরিশ্রম দলের পিছনে, আপনার সততা, দলের আদর্শের প্রতি আমি একদম প্রশ্ন করছি না। কিন্তু যেহেতু বড় দল, কমিটি নিয়ে সকলকে সন্তুষ্ট করা আসলে সম্ভব নয়। তবে এখন আসলে কমিটিতে কে আসলো, কমিটিতে কে থাকলো, কে কোন পদ পেল, সেই দিকে নজর না দিয়ে আমাদের মনে হয় আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসবো, যদি ভোট না দেয় যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে। আপনারা তো ভোটে যাচ্ছেনই না আপা। ভোটের পরিবেশটা তো আমাদের দিতে হবে, মানুষের ভোটের অধিকার, মানুষ যাতে ভোট দিতে পারে। ভোট যদি পুলিশ দিয়ে দেয়, ভোট যদি প্রশাসন রাতের অন্ধকারে করে ফেলে, সেটাকে আপনি ভোট কিভাবে বলবেন? সুতরাং আমার কথাটা খুব স্পষ্ট, মানুষ যাতে ভোট দিতে পারে সেই অধিকারটা মানুষের কাছে ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের এখনকার মূল লক্ষ্য। এবং আমি মনে করি যে পদে থাকা বা না থাকার সাথে সেই লক্ষ্যের আসলে কোনো সম্পর্ক নাই। আপনি যদি দেশকে দিতে চান, দলকে দিতে চান, দেশের মানুষকে দিতে চান, আপনি দলের পদে না থেকেও আপনি দিতে পারবেন। এবং আমি আরেকটা কথা খুব স্পষ্টভাবে বলি, 24 সালে যে নির্বাচনটি হলো, জাতীয় নির্বাচন, এটিকে অবশ্য নির্বাচন বলা যাবে কিনা সেটা নিয়ে আমি বড় একটা প্রশ্ন তুলেই রেখেছি শুরুর থেকেই। কিন্তু যেটাই বলেন, এই ঘটনাটি, এই 7ই জানুয়ারির পরে বাংলাদেশের সার্বভৌমত্ব ইজ অ্যাট স্টেক। সুতরাং বাংলাদেশে শুধু গণতন্ত্র না, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব, বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে। এবং আমরা দেখছি নানান বিদেশি চক্র, নানান দেশের আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 7ই জানুয়ারির মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, উপজেলা নির্বাচনকে তিনি টার্গেট করে বলছেন যে যদি ব্যর্থ হয় তাহলে তা ক্ষুণ্ণ হতে পারে। আসলে হয়েছে কি, বাংলাদেশে নির্লজ্জতার শুধু চাষ হচ্ছে না, বাম্পার ফলনও হচ্ছে। না হলে আসলে উনি যিনি নির্বাচনের দিন ঘুমায়ছিলেন, ঘুম থেকে উঠে উনি বললেন 18% না 42% টার্ন আউট হয়েছে। মানে যেই নির্বাচন কমিশনার নির্বাচনের দিন ঘুমায় থাকে তিনি আবার নির্বাচন নিয়ে কথা বলে, এবং যেই নির্বাচনটি ইন্টারন্যাশনাল ফোরামে একটা ডামি নির্বাচন হিসেবে পরিচিত, সেই নির্বাচন কমিশনারও আবার কথা বলে। এবং 7ই জানুয়ারির নির্বাচনকে তিনি বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, 7ই জানুয়ারির নির্বাচনকে উনি যদি নির্বাচন বলতে চান, উনি এটাকে ডামি নির্বাচন বলতে পারেন, উনি এটাকে স্বামী মামি যে কোনো নামেই ডাকতে পারেন, কিন্তু এটা
নির্বাচন বলতে যা বোঝায় আন্তর্জাতিক সংজ্ঞা এবং মানদণ্ড অনুযায়ী নির্বাচনের যে ক্রাইটেরিয়াগুলো আছে তার কোনোটাই সেদিন স্যাটিসফাই হয়নি। এবং খুবই অদ্ভুত, দেখুন জাতীয় নির্বাচন বনাম উপজেলা নির্বাচন যদি পাশাপাশি দেখেন, একটি নির্বাচনে আওয়ামী লীগ তার দলের অন্যান্য প্রার্থীদেরকে উৎসাহ দিলেন কন্টেস্ট করবার জন্য, তাদেরকে বারবার বলা হলো দল থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে নির্বাচন, এবং আমরা দেখলাম যে সেটার একটা ভয়াবহ কোন্দলে দল পতিত হলো। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই ঝুঁকিটা নিয়ে নিজের দলের মধ্যেই নির্বাচন, এ টিম বনাম বি টিম বনাম সি টিমের মধ্যে নির্বাচন করে দিল। সেই আওয়ামী লীগই আবার উপজেলায় এসে বলছে যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন প্রার্থী হতে পারবে না। সুতরাং এই যে যখন যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, এখানে আসলে কোনো রুল অফ গেম নাই। মানে গেমের তো একটা নিয়ম কানুন থাকতো, একটা নিয়ম নীতি থাকে। ফুটবল খেলার একটা নিয়ম আছে, ক্রিকেট খেলার নিয়ম আছে, এটা সেরকম কিছু না। গোলপোস্ট আছে, একটা 11 জনের একটা দল আছে, আর কোনো দল টল নাই মাঠে। তোমার ইচ্ছা তুমি গোল দাও না, এবার তুমি গোল দিবা না, এবার তুমি গোল দাও না, এবার তুমি না, এবার তুমি দাও। মানে একটা দেশটাকে একটা ছেলে খেলা বানায় ফেলা হয়েছে গত কয়েক বছরে। তো সেরকম একটা জায়গা থেকে রাজনীতি করাই খুব কঠিন। বাংলাদেশের রাজনীতি আদৌ আছে কিনা এই প্রশ্নটা উঠতেছে। সেই জায়গা থেকে আমি আমার দলের নেতাকর্মীদের একটা কথা আরেকটা প্রশ্ন, যে আপা আসলেন না, এগুলো নিয়ে আপা ধরেন নির্বাচন থেকে মানে কর্মীদেরকে বা নেতাদেরকে সরিয়ে রেখে আসলে এই নেতাকর্মীদেরকে কি ধরে রাখাটা সম্ভব? নেতাকর্মীদের ধরে রাখা কঠিন বলে একসময় মনে হয়েছিল। একসময় অনেকে বলেছিল বিএনপি ভেঙে যাবে। 14 পরে 18-তে যখন মাত্র 6টা আসন পেল, বলা হয়েছিল বিএনপি ইন্টিগ্রেটেড রাখা খুব কঠিন হবে। এই সব কথা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। একটা কথা মানে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের দুটো ফোর্সের একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আওয়ামী লীগ তার নেতিবাচক নানান কর্মকাণ্ড গত 15 বছর ধরে যা যা করেছে, বিএনপি যদি কিচ্ছু না করে তারপরও 3/4 মেজরিটি একটা মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি পাবে। বিএনপির মানে আর নড়াচড়ারও দরকার নাই, তেমন কিছু করারও দরকার নাই। জাস্ট অ্যান্টি ইনকামবেন্সি এবং আওয়ামী লীগের কুকর্মের যেই ফিরিস্তি বা তালিকা আমি দিতে পারি, সেই কারণেই এই বেনিফিটটা আরেকটা যে বৃহৎ রাজনৈতিক দল তার ঝুড়িতে যাবে। এবং সেই সঙ্গে আপনি যদি বিএনপির 91 থেকে 96, 2001 থেকে 2006 এবং বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল চিন্তা করেন, আপনি দেখবেন যে আজকের আধুনিক বাংলাদেশের যেই একেবারে পথ যেটা, সেটা বিএনপির সময় তৈরি হয়েছিল। সুতরাং বাংলাদেশের মানুষ বিএনপির সাথে আছে। জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি আপা। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। জয় ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি এলাকা থেকে মানে কয়েকদিন আগে এসেছেন, যে আপনার এলাকায় বেশ উপজেলা নির্বাচন নিয়ে বেশ সরগরম অবস্থা। মানে এলাকার কি অবস্থাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। উপজেলা নির্বাচন নিয়ে তো সারা বাংলাদেশে একটি উৎসাহ উদ্দীপনার অবস্থা বিরাজ করছে। একই অবস্থা আমার নির্বাচনী এলাকাতেও। সেখানে একাধিক প্রার্থী রয়েছেন, তারা প্রচারণা করছেন। নির্বাচন 8 তারিখে আমরা আশা করি যে ইভিএমের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। এবং যেটি আমি বলছিলাম যে আমরা এর আগে যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখেছি যে বিভিন্ন সময় সংঘাত, প্রাণহানি হয়েছে, এবার কিন্তু নির্বাচনী পরিবেশ আপনি দেখুন, এরকম 2-1টি ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো কিন্তু অন্যান্য বছরের তুলনায় খুবই নগণ্য। সুতরাং আমরা মনে করি অত্যন্ত ভালো পরিবেশ বিরাজ করছে। আজকে যে বিষয়গুলো আমি দেখুন, এখানে আমাদের সম্মানিত আলোচক রুমিন ফারহানা আপা কয়েকটি বিষয় বলেছেন যে আজকে আমরা বাংলাদেশের কথা বিএনপির শাসনামল যদি দেখি, 3টি উদাহরণ তো দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে 75-এর পরে জিয়াউর রহমান সাহেবের যে শাসনামল, সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে কিভাবে রাজাকারদের পুনর্বাসিত করা হয়েছে, জামাতকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানো হয়েছে। আমরা যদি 91 থেকে 96 সালের কথা বলি, 96 সালের তো সেই আগে তো সেই ঐতিহাসিক মাগুরা নির্বাচন, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন, সেই নির্বাচনের পরে আন্দোলন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়। আর 2001 সাল থেকে 2006 সালের কথা যদি বলি, তাহলে তো আমাদের হাওয়া ভবনের কথা বলতে হয়, বাংলাদেশ বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেই কথা বলতে হয়, আমাদের বাংলা ভাইয়ের কথা বলতে হয়, জঙ্গিবাদের বাংলাদেশের কথা বলতে হয়। সুতরাং সেই সময়গুলোতে বাংলাদেশ মানে কোন দিক দিয়ে রোল মডেল ছিল সেটি কিন্তু বাংলাদেশের জনগণ ভালো মতোই জানে। আর বিএনপি
নির্বাচন বলেন, আন্দোলন বলেন, সব কিছুতে সুইসাইডাল সিদ্ধান্ত নেওয়ার কারণে তারা আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং তারা আন্দোলন করছে, তাদের আন্দোলন চলমান আছে, তারা এই দিবাস্বপ্ন দেখতেই পারে যে তাদের আন্দোলন সফল হচ্ছে, তারা ক্ষমতায় আসবে। এটি রাজনৈতিক দল যদি না বলে, তাদের তো রাজনৈতিক দল তো টিকে থাকবে না। আজকে আরেকটি বিষয় আমি বলতে চাই, এখানে প্রধান নির্বাচন কমিশনের একটি বক্তব্য ঘিরে বলা হলো, দেখুন আজকে প্রধান নির্বাচন কমিশন যখন 18% ভোটার টার্ন আউটের কথা বলেছিলেন, আর যখন 40% ভোটার টার্ন আউটের কথা বলেছিলেন, সেই টাইমলাইনগুলো কিন্তু বিবেচনা করতে হবে। উনি কিন্তু বিকাল 4টার সময় 18%-এর কথা বলেন নাই, ঠিক আছে? এবং আজকে আমরা মনে করি ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিএনপি আসলে আরও ভালো হতো নির্বাচনে, যেহেতু বিএনপি আসে নাই, আওয়ামী লীগ রাজনৈতিক কৌশল এটি গ্রহণ করেছে, এটি তো খারাপ কিছু করেনি, ঠিক আছে? নির্বাচন যে অংশগ্রহণমূলক হয়েছে, আমরা আশা করি উপজেলা নির্বাচনও সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে এবং বিএনপির শুভবুদ্ধির উদয় হবে, নেক্সট ধাপগুলোতে বিএনপি নির্বাচনে আসবে। আপনাদের নেতাকর্মীদের আপনি কি বার্তা দিবেন এই অনুষ্ঠান থেকে? আমরা একদম শেষ করব। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপি বিফল হয়নি। একটি প্রশ্ন এসছে আমার কাছে, সেখানে বলা হয়েছে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমি কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করি। বিএনপি নেতাকর্মীরা নানানভাবে অত্যাচারিত, নানানভাবে তাদের উপরে টর্চার করা হচ্ছে, কিন্তু দলটি ঐক্যবদ্ধ আছে। দলটি দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, দলের হাইকমান্ড থেকে যে সিদ্ধান্ত আসছে, দলের একেবারে তৃণমূল পর্যন্ত কিন্তু সেই সিদ্ধান্ত নানান রকম কষ্টের মধ্যে দিয়ে আমাদের কর্মীরা যাচ্ছে, কিন্তু তারা কিন্তু ঐক্যবদ্ধ আছে। এবং আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, এইরকম দুঃশাসন আসলে খুব বেশি দিন থাকে না। বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে আছে এবং আমি বিশ্বাস করি যে আমাদের সফল হতে আর খুব বেশি সময় লাগবে না। জি, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজেদের সঙ্গেই থাকুন।